নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো মেন টপিক আমাদের ডিফেন্স সেক্টরকে নিয়ে। ডিফেন্স সেক্টরে সবাই একটা নিউজ দেখে খুব দেখছে যে 8,000 কোটি টাকার একটা ডিফেন্স থেকে অর্ডার এসছে নতুন। তো তার আসল কারণটা কি, আসল জিনিসটা কি, সেটা আমরা অনেকেই হয়তো জানি না। তো সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে আপনাদের সঙ্গে এসেছি। দেখুন, ব্যাপারটা হচ্ছে এখন তো ইরান ইসরায়েল মোটামুটি যুদ্ধ পিক পয়েন্টে আছে আমাদের এখন, যাকে বলে। আর এদিকে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ অলরেডি 2 বছর হতে চলছে, এখনও পর্যন্ত যুদ্ধ চলে যাচ্ছে। তো ইন্ডিয়া যে আমরা দেখছি যে এই টাইমে যে ফিলিপিন্সের কাছ থেকে একটা অর্ডার পেয়েছে 8,000 কোটি টাকার, তো তারই কি বৃত্তান্ত সেটা নিয়ে জানবো। তো এই অর্ডারটা, এটা আজকেকার অর্ডার নয়, এটা 2022 সালের অর্ডার। 22 সালের অর্ডারটা এখনও পর্যন্ত স্থগিত ছিল, তার কারণটাও আমরা জানবো, আর অর্ডারটার কনফার্মেশন কতখানি আছে সেটাও আমরা জানবো। তো ভিডিওতে নজর রাখুন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আপনাদের জন্য এবং ডিফেন্স সেক্টরের জন্য অনেক ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটা। তো দেখুন, ইউএসের সাথে মিলিটারি ড্রিলসের একটা কন্ডাক্ট করবে সাউথ চায়না সিতে ফিলিপিন্স, জাপান আর ইউএস, 3 জন মিলে। কেননা ন্যাটোর মধ্যে এরা 3 জনই পড়ে। আশঙ্কাটা কোথায় সেটাই আপনাদেরকে আমি বলবো, যে কোন আশঙ্কার জন্য এই অর্ডারটা এবং কোন আশঙ্কার জন্য এই মিলিটারি ডিলসটা হচ্ছে, যার কারণে ইন্ডিয়া অর্ডারটা পোস্টপোন করা হয়েছিল কিন্তু আবার পেতে চলেছে। তো দেখুন, তার জন্য ফিলিপিন্স, জাপান, ইউএস এদের 3 জনের মধ্যেই একটা আয়রন ক্লিডের পার্টনারশিপ হয়েছিল। আমি একটা ম্যাপ আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাতে বোঝাতে আরও অনেকটা সুবিধা হবে। তো একটুখানি সাথে থাকবেন, আমি ম্যাপটাকে আপনাদের সামনে তুলে নিয়ে আসছি। তো দেখুন, এটা হচ্ছে আপনার সেই ম্যাপটা, যার সাউথ চায়নাতে, মানে চায়নাকে এই সাইডটাতে, এই যে সাউথ চায়না আছে, ফিলিপিন্স আছে, জাপান আছে, এই সাউথ চায়নাতে চায়নাকে অনেক অ্যাগ্রেসিভ হতে দেখেছি। চায়নার একটা ধর্ম আছে, চায়না যেখানে আশেপাশের কান্ট্রিগুলোতে কি করে, প্রথমে তাদের লোককে পাঠিয়ে, কারণ ওদের জনসংখ্যা অনেক বেশি, তো জনসংখ্যা বেশি হওয়ার কারণে ওদের সরকারও কিন্তু মানুষের সাথে সেরকমভাবেই মানে ডিল করে যে তুমি ঢোকো ওখানে, প্রথমে তুমি ওখানে ঢুকে তারপর আমি আমার ফোর্সকে পাঠাবো সেই জায়গাটাকে দখল করে। যেমন আমাদের ইন্ডিয়ার সাথে চায়নারও হচ্ছে, সেম টু সেম ফিলিপিন্স এবং জাপানের সাথেও এরকমই ধরনের ব্যবহার কিন্তু চায়না রেখে আসছে। খুব মানে গ্রিডি টাইপের কান্ট্রি, যাকে বলে গ্রিডি টাইপের মানুষরা চায়নাতেই থাকে। একমাত্র উদাহরণ হচ্ছে এটাই চায়নার। তো সিচুয়েশন এরকমই হচ্ছে যে জাপান আর ফিলিপিন্সের মধ্যেও মানে দখলদারি নেওয়ার জন্য চায়না কিন্তু উঠে পড়ে লেগে রয়েছে। মানে ওই সাইডেও একই সিচুয়েশন, আমাদের ইন্ডিয়াতে যেরকম সিচুয়েশন, এখন তো মানে আমাদের ইন্ডিয়া ইট কা জবাব পাথর সে দিতে শিখে গেছে। মানে আগে খুব গান্ধীবাদী নীতি নিয়ে চলতো, এক গালে থাপ্পড় মারলে আরেক গাল বাড়িয়ে দিত, কিন্তু এখন সেটা হয় না। আর এখন দেশ চেঞ্জ হয়েছে, দেশের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। এখন যদি কেউ একটা থাপ্পড় মারে তো তাকে লাথি মারার অভ্যেস ইন্ডিয়ার হয়ে গেছে। তো যাই হোক, এইসব আলোচনা ইউটিউবের মধ্যে না করাটাই উচিত, কিন্তু দেশের যখন কথা উঠে আসে তখন এরকমই কথা মুখের মধ্যে দিয়ে বেরোয়। তো এটা 3 জনের পার্টনারশিপ, মানে এটা ন্যাটো সংস্থার মধ্যেই পড়ে কিন্তু, ইউএস, জাপান এবং ফিলিপিন্স। তো এদের ফিলিপিন্সের মানে ধরুন কিছুদিন ধরে অ্যাক্টিভিটি দেখা যাচ্ছিল চায়নার মধ্যে। এই যে চায়নার ইস্ট চায়না সি আর সাউথ চায়না সি, এইখান থেকে এরা মানে যারা নদীতে সমুদ্রেতে মাছ ফাছ ধরে তাদেরকে ঢুকিয়ে দিয়ে বলছে যে তুমি ওই জায়গাতে গিয়ে থাকো, ওই জায়গাতে গিয়ে দখল করো, তারপর আমরা কোস্টগার্ডকে পাঠাবো, নেভিকে পাঠাবো, ওখানে ইচ্ছাকৃতভাবে ঝগড়া লাগিয়ে ওদের জমি অধিগ্রহণ করব। কিন্তু ঘটনা হচ্ছে এখানে এই জমিটা অধিগ্রহণ করতে গেলে তাকে যেহেতু ফিলিপিন্স, জাপান ন্যাটো সংস্থার মধ্যে আছে, তার কারণে আমেরিকাও কিন্তু এখানে ইনভলভ আছে। তো ঘটনাটা বলে দিই, আমাদের
যেটা মেন ব্যবসায়িক কারণ, সেই রিজনটা আগে বলি, তারপর এই টপিকে আসবো আমি। আমাদের ব্যবসায়িক কারণ হচ্ছে সেটা, দেখুন সাউথ চায়নাতে যে চায়না অ্যাগ্রেসিভ হয়েছে, এতে ভারতের একটা ডিফেন্সের মানে একটা অর্ডার অনেক দিন 2022 থেকে আটকে ছিল ফিলিপিন্সের সাথে, ব্রহ্মোস মিসাইলকে নিয়ে অর্ডার ছিল। তো সেটা অ্যাক্টিভেট হওয়ার সময় চলে এসছে। কারণ হচ্ছে সাউথ চায়না সিতে চায়না খুব অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে, যার কারণে তাদেরও অস্ত্রশস্ত্রের প্রয়োজন হয়ে উঠেছে। তো এবার আমরা একটু 5 বছর আগে যদি চলে যাই, 5 বছর আগে ভারতবর্ষের সিচুয়েশন ছিল, ভারতবর্ষের ডিফেন্স সিস্টেমের কোনো আমরা পরের ওপর নির্ভর করে চলতাম, পরের ওপর রাশিয়া আমেরিকার উপর নির্ভর করে চলতাম। তো আস্তে আস্তে ভারত ডেভেলপ করছে। তো এখনও যদি আপনি পার্সেন্টেজ অনুযায়ী দেখেন, যে আপনি বলতেই পারেন, মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে ভারতের পার্সেন্টেজ কত আছে, যে ভারত কতখানি সাপ্লাই করতে পারছে, এক্সপোর্ট করতে পারছে ডিফেন্স সিস্টেমকে। তো এখনো পর্যন্ত 1%ও নেই। প্রথমে আছে আপনার ইউএস আছে 40%-এ, তারপর ফ্রান্স আছে 15%-এ, তারপর রাশিয়া আছে 11%-এ, তারপর চায়না আছে 5%-এ। তো ভারতের কাছে এখনো পর্যন্ত 1%ও আসেনি। কিন্তু পরিসংখ্যান অনুযায়ী 2022 সালে ভারত 15,900 কোটি টাকার ডিফেন্স এক্সপোর্ট করেছে। 2023-এর যদি রিপোর্ট দেখেন তাহলেও কিন্তু 21,000 কোটি টাকার ডিফেন্স এক্সপোর্ট করেছে, এবং 2024-এ আমাদের ভারতের টার্গেট হচ্ছে 35,000 কোটি টাকার ডিফেন্স এক্সপোর্ট। তো এই যত দিন যাচ্ছে তত এর পরিমাণটা বাড়তে থাকছে। হয়তো আজকে কোনো পরিসংখ্যান মানে কোনো পার্সেন্টেজের মধ্যে নেই ইন্ডিয়া, কিন্তু পরবর্তী সময়তে ইন্ডিয়া যে পার্সেন্টেজের মধ্যে আসবে না, কিংবা কারোর ওপর থেকে উঠে আমরা এগিয়ে যাব না, এই কথাটাও কিন্তু মানা যায় না। তো যার কারণে ডিফেন্সের ওপরে আমাদের দেখুন, ডিফেন্স সেক্টরটাও দুটো ভাগে, মানে 100% অর্ডার যদি আসে তাহলে দুটো ভাগে ভাগ করা হয়, একটা প্রাইভেট সেক্টর, একটা পিএসইউ সেক্টর। তো আমাদের ভারতীয় ডিফেন্সের অর্ডারটা দুটো ভাগে যখন ভাগ করা রয়েছে, তো প্রাইভেট সেক্টরের মধ্যে কে কে আছে আমরা এই জিনিসটা আগে জেনে নেওয়ার দরকার আছে। প্রাইভেট সেক্টরের মধ্যে যেমন আছে এলটি, লরসন অ্যান্ড ট্রুবো, আডানি এন্টারপ্রাইজ আছে, রিলায়েন্স ডিফেন্স আছে, এইচডিএফসি ডিফেন্স আছে, টাটা ডিফেন্স আছে। এইসব কোম্পানিগুলো মিলে ভারতের ডিফেন্স সিস্টেমকে 60% অর্ডার কমপ্লিট করছে। মানে প্রাইভেট সেক্টর 60% অর্ডার ডিফেন্সের কমপ্লিট করছে। আর গভর্নমেন্ট সেক্টরের মধ্যে যারা যারা আছে, যেমন ধরুন হ্যাল, বেল, গার্ডেন শিপইয়ার্ড, ম্যাজাগন ডক, কোচিন শিপইয়ার্ড, ভারত ডাইনামিক লিমিটেড, এরা সবাই মিলে এই পিএসইউ কোম্পানিগুলো ভারতের 40% ডিফেন্স এক্সপোর্ট অর্ডার কমপ্লিট করছে। তো এই কোম্পানিগুলো দেখুন, ডিফেন্স সিস্টেম আমাদের স্ট্রং করতেই হবে। কোনো দেশের পরিকাঠামো তৈরি করতে গেলে, কোনো দেশের পরিকাঠামোকে শক্তিমান করতে গেলে, শক্তিধর করতে গেলে, তাহলে ডিফেন্স সিস্টেমকে অবশ্যই নজরে রাখা খুবই দরকার। তো ডিফেন্স সিস্টেমের ওপরে যতক্ষণ নজর থাকবে ততক্ষণ আপনার মার্কেটে, আমার কথা হচ্ছে, আমি ইউটিউব চ্যানেলে আমি কি বোঝাতে চাইছি আর কি বলতে চাইছি এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। তো ডিফেন্সের মধ্যে যে যে স্টকগুলো পড়ে সেই স্টকের ওপরে আমরা নজর রাখতে পারি। আগামী আরও 5 বছর যদি ডিফেন্সে আমরা ইনভেস্টেড থাকি, তো ভারতবর্ষ তো আমাদের এগোবেই, তার সাথে সাথে আমাদের ক্যাপিটাল গেন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। কারণ এদিকে আপনি যদি ইউরোপ দেখেন, পুরো যুদ্ধের মধ্যে ইনভলভ আছে। এদিকে যদি আপনি এশিয়া দেখেন, এশিয়াও যুদ্ধের মধ্যে আস্তে আস্তে ইনভলভ হচ্ছে। কোথাও যুদ্ধ ছাড়া কোনো কান্ট্রি নেই, কিন্তু আশেপাশের দেশের সাথে সবাই একে অপরের সাথে মানে যুদ্ধের মধ্যে লেগে রয়েছে। তো ডিফেন্সের মধ্যে ইনভেস্টেড থাকা জরুরি। এবার আসি যেটা ফিলিপিন্সের 8,000 কোটি টাকার ব্রহ্মোসের অর্ডারটা, সেই অর্ডারটা নিয়ে। ব্রহ্মোস অনেক দিন ধরে 2022 থেকে অর্ডারটা পোস্টপন্ড ছিল। এখন সেই অর্ডারটাকে আবার মানে ডেলিভারি করার জন্য একটা কথাবার্তা হয়ে গেছে অলরেডি। হয়তো কাল পরশুর মধ্যে, এমন কি পর্যন্ত অন মার্কেটে একটা খবরও আসতে পারে যে হ্যাঁ, অর্ডার কনফার্ম হয়ে গেছে। তো দেখুন, এই অর্ডারটা কনফার্ম হবেই, ডেফিনেটলি হবে, কেউ আটকাতে পারবে না। কারণ সিচুয়েশন যা চলছে, চায়নার নজর মানে এখানে ফিলিপিন্সের ওপরে পড়ে রয়েছে। তো ফিলিপিন্স এখানে একটুখানি ভয় হয়ে রয়েছে। কারণ দেখুন, চায়না বলতে গেলে ফিলিপিন্সের থেকে অনেক শক্তিধর দেশ, আর ফিলিপিন্সের ডিফেন্স সিস্টেমকে স্ট্রং করার জন্য এই অর্ডারটা কিন্তু ফিলিপিন্সের মেরিন থেকে এসছে, ব্রহ্মোসের অর্ডারটা। তো ব্রহ্মোসের
একটা খাসিয়াত মানে ব্রহ্মসের কাজ করবার টেকনিকটা আমি বলি। তো ইন্ডিয়া ব্রহ্মসকে নিয়ে ডেভেলপ করছে। দেখুন ব্রহ্মস কোথা থেকে এলো? ব্রহ্মস হচ্ছে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। রাশিয়া আর ইন্ডিয়ার দুটো নদীর নাম দিয়ে, একটা মস্কোভা আর একটা ব্রহ্মপুত্র, দুটো নদীর নাম দিয়ে এই ব্রহ্মসের নাম এসছে। তো ব্রহ্মসের আগের রেঞ্জ ছিল হচ্ছে 290 কিলোমিটার, যার কারণে ব্রহ্মস 2 ইন্ডিয়া লঞ্চ করতে যাচ্ছে, যেটার রেঞ্জ হবে 15,000 কিলোমিটারের মতন, যেখানে ব্রহ্মসের আরও টেকনোলজি, আরও টেকনিক্যালি উন্নত মানের ব্রহ্মস ইন্ডিয়া আনতে চলেছে। তো ব্রহ্মস দেখুন, ডিফেন্সকে নিয়ে আমি বরাবরই বুলিশ ছিলাম, বুলিশ আছি, বুলিশ থাকবো। কারণ যেদিকে আপনার ডিমান্ড থাকে মার্কেটে, সেই দিকের ব্যবসার মধ্যে ইনভলভ থাকাটা খুবই জরুরি। আর এখন ডিফেন্সের ডিমান্ড অনেকটাই বেশি, কারণ জায়গায় জায়গায় যেরকমভাবে যুদ্ধ লেগে রয়েছে, আপনি গ্লোবাল যদি দেখেন গ্লোবাল সিচুয়েশন, অধিকাংশ বড় বড় কান্ট্রি কিন্তু যুদ্ধের মধ্যেই ইনভলভ আছে। আর যুদ্ধ নিয়ে কিন্তু এই ডিফেন্সের ব্যবসা মানে পুরো পিকে আছে, একদম ওপরে আছে। কোনো সেক্টর যদি মার্কেটের সেন্টিমেন্ট যদি খারাপও হয়ে থাকে, তবু দেখবেন ডিফেন্স সেক্টর কিন্তু আপনাকে সাপোর্ট দিয়ে যাবে পোর্টফোলিওকে। তো দেখুন, অতখানি গভীরে আলোচনা করবার মতন এটা আমার শেয়ার মার্কেট সংক্রান্ত এডুকেশনাল গ্রুপ। তো অতখানি গভীরে আলোচনা আমরা এই ইউটিউবে করতে পারি না, যার কারণে যারা যেই রকম ধরনের আলোচনা করে সেই আলোচনার ইউটিউব চ্যানেলটা আলাদা হয়। আর বেশি হয়তো কোনো রকম এরকম আবল তাবল যদি, মানে আবল তাবল তো নয়, মানে সত্যি আলোচনা হয়, কিন্তু কোনো রেস্ট্রিকশনের মধ্যে যদি পড়ে যাই আমি, তাহলে হয়তো আমার চ্যানেলটাও বন্ধ করে দেওয়ার মতন সিচুয়েশান আসতে পারে। তো আমি এটাই বলবো যে ডিফেন্সকে খেয়াল রাখুন, ডিফেন্সকে নিয়ে চলুন, ডিফেন্সকে পোর্টফোলিওর মধ্যে রাখার চেষ্টা করুন। ডিফেন্স কিন্তু আমাদের আস্তে 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 অনেক উন্নত ধরনের হচ্ছে। আজকে হয়তো আমরা দেখুন, এবছরে আপনি আশা করতে পারেন যে শেষ 5 বছরের মধ্যে, মানে শেষ 5 বছরের মধ্যে ডিফেন্স আমাদের 83,000 কোটি টাকার ডিফেন্স আমাদের এক্সপোর্ট করেছে মার্কেটে। এটা একটা হিউজ অ্যামাউন্ট যাকে বলা যেতে পারে, যে ডিফেন্স আমাদের 83,000-এর মতন এক্সপোর্ট করেছে। দেখুন, রাশিয়া আর ভারতীয় যে জয়েন্ট ডিফেন্স মানে জয়েন্ট ভেঞ্চারটা হয়েছে, যার কারণে ব্রহ্মসের নাম, যেমন DRDO আর NMPO, এই দুজনের জয়েন্ট ভেঞ্চারেই কিন্তু ব্রহ্মস মিসাইল হয়েছে। তো ব্রহ্মসের টেকনিক্যালি মানে আরও সেকেন্ড ভার্সনও বেরোতে চলেছে, তারও ডিমান্ড কিন্তু মার্কেটে বাড়বে। তো আমি বলবো যে ডিফেন্সের মধ্যে ইনভেস্টেড থাকার জন্য, আর ডিফেন্সকে নিয়ে আমি খুবই বুলিশ আছি। আর ডিফেন্সের মধ্যে দেখুন, যেমন অনেক কিছু স্টক হয়, PSU যদি যান তাহলে আপনি বেল, হ্যাল, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, ভারত ডাইনামিক লিমিটেড, ম্যাজাগন ডক, কোচিন শিপইয়ার্ড, এগুলো PSU সেক্টরের মধ্যে পড়ে। আর প্রাইভেট সেক্টরের মধ্যে টাটা, আদানি এন্টারপ্রাইজ, টাটা ডিফেন্স, HDFC ডিফেন্স, LT, লরসন অ্যান্ড ট্রুবো, এগুলো খুব বড় বড় কোম্পানি আছে। এদের মধ্যে ইনভেস্টেড থাকা মানে এগুলো দেখুন গোল্ড কয়েন যাকে বলে। আজকে আপনার এখানে দাম আছে, তো 5 বছর যদি রাখতে পারেন তাহলে এর দাম উপরেই যাবে, নিচে নামার সম্ভাবনা খুবই কম থাকে। তো ডিফেন্সের দিকে নজর রাখুন। সোমবার দিন একটা মুভমেন্ট ডিফেন্সে পেতে পারেন। আশা করি স্টক আপনাদের পোর্টফোলিওতে থাকলে আপনাদের মার্জিন ভালো থাকবে এবং পোর্টফোলিওকে খুব স্ট্রং করে হোল্ড করে রাখবে। এবং যারা যারা ডিফেন্সের মধ্যে ইনভেস্টেড নেই, তারা দেখে শুনে বুঝে শুনে ইনভেস্ট করবেন। এবং আমি কোনো সেবি রেজিস্টার নই, এখানে বাই সেলের কোনো রিকমেন্ডেশন নেই, এটা জাস্ট এডুকেশনাল পারপাস। আর এটা এখানে কোনো বাই সেলের রিকমেন্ডেশন দেওয়া হয় না। তো ডিফেন্সকে নজর রাখুন, সোমবার ডিফেন্স কাজ করবে অনেক ভালো। ধন্যবাদ।